বর্তমানে বাংলাদেশে মানসিকভাবে সুস্থ মানুষের সংখ্যা কিন্তু একেবারে খুবই কম, অর্থাৎ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এইরকম একটা পরিস্থিতিতে এই দেখা যাচ্ছে এই একজন ভদ্রলোক, হয়তো আপনারা অনেকেই তাকে চিনেন, জাতীয় পার্টির একজন নেতা, নাম কি শামীম পাটোয়ারি, তাই না? তো তাকে দেখলাম যে অনেকটাই মানসিকভাবে একজন সুস্থ মানুষ। কেন এই কথাটা বললাম সেইটা তার বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাবে, অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা তার বক্তব্যটা একটু শুনি। ভারত তো 72 সালে সৈন্য না সরিয়ে আরো 10 বছর রাখতে পারতো, আরো 5 বছর রাখতে পারতো। আমাদের গ্রাউন্ড যে আবার যুদ্ধ হবে, স্বাধীনতা রিকনস্ট্রাকশন, ভারত রাখেনি, চলে গেছে। একেবারেই কিন্তু ঘাঁটি কথা, একেবারেই কিন্তু ঘাঁটি কথা। এবং এই যে চলে গেছে সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব। উনি যখন সর্বপ্রথমে ওই যে পাকিস্তান থেকে বের হয়ে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হলো, প্রথমে লন্ডন না, তো লন্ডন থেকে উনি আসলেন কোথায়, ভারতে। ভারতে এসে একটা কথোপকথনের সময় ওই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে আপনি অতি সত্বর বাংলাদেশ থেকে সৈন্য সরায় নেবেন এবং তাহলে আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। ইন্দিরা গান্ধী নাকি এই ধরনের কোনো এই ধরনের একটা বক্তব্য এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আসবে এটা আশা করেন না। কিন্তু যাই হোক, বঙ্গবন্ধু এই দাবি যখন করছিলেন নিশ্চয়কে, অতঃপর কিন্তু 3 মাসের মধ্যেই এই বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য কিন্তু ভারতে চলে যায়, তারা কিন্তু থাকেনি। অথচ তারা তখন থাকতে পারতো, বঙ্গবন্ধু বা বাংলাদেশের লোক কিছুই করতে পারতো না, বাট তারা কিন্তু থাকেনি। এবং কেন থাকেনি সেটা কিন্তু শামীম পাটোয়ারি এই পরবর্তীতে বক্তব্যের অংশে উনি বলবেন, আমরা শুনি সেটাও। ভারত বাংলাদেশকে কখনোই প্রদেশ বানাতে চায়নি, তার সাথে দরকারও নেই, তার আগ্রহ নাই। সে যেটা চাই ন্যাচারালি বাংলাদেশ থেকে যেন তার কোনো থ্রেট না হয়, আমরাও চাবো তার তরফ থেকে যেন আমাদের কোনো থ্রেট না হয়। একেবারে ঘাঁটি কথা এটাই। আসলে ভারত কখনোই চায়নি যে এই মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ কখনো ভারতের প্রদেশ হোক, এটা কখনোই চায় নাই। যদি বাংলাদেশকে তারা একটা প্রদেশ বানাতে চাইতো তাহলে 71 সালে যখন যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পরাজিত করলো তখনই এটা করতে পারতো। তখনই ভারতের সৈন্যবাহিনী বাংলাদেশে থাকতো এবং বাংলাদেশে আর সৈন্যবাহিনীকে অর্গানাইজ করতে দিত না, এবং অন্তত অ্যাটলিস্ট বাংলাদেশে একটা ঝামেলা ভাগাতে পারতো, এবং যে ঝামেলার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যেতে পারতো। ভারত কিন্তু এটা করে নাই, এবং কেন করে নাই সেটা কিন্তু খুবই পরিষ্কার। সেটা হলো যে জাস্ট তার 23-24 বছর আগে এই মুসলমান আর হিন্দু এই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত হলো না সে 47 সালে। তো যেখানে মুসলমানদের জন্য আলাদা দেশ পাকিস্তান হলো, হিন্দুদের জন্য ভারত হলো, তো সেখানে মুসলমানদের জন্য যে পূর্ব পাকিস্তান যেটা ছিল, যেটা নাকি নতুন বাংলাদেশ হলো, ভারতের রাজনৈতিক নেতারা এবং তাদের দেশ যারা চালাতো তারা খুব ভালো করে জানতো মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশকে যদি তারা কুক্ষিগত করে রাখে বা উপনিবেশ বানায় বা তাদের রাজ্য বানায়, তাহলে টুডে আর টুমরো এখানে আবার গ্যাঞ্জাম হবে, আবার যুদ্ধ হবে, আবার গেরিলা যুদ্ধ শুরু হবে, একটা ভজঘট হবে। সুতরাং ভারতের পক্ষে এগুলো সামাল দেওয়া সম্ভব হতো না, কারণ ভারত তখন তো আর অত উন্নত কোনো দেশ না, অর্থনৈতিকভাবে ধনীও না, অর্থনৈতিকভাবেও খুবই দুর্বল। সুতরাং তারা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারতো না। এবং বস্তুত যে হিন্দু মুসলমান 2 দেশ হয়ে গেল, তাহলে মুসলমানদের অধ্যুষিত অঞ্চল ভারত কী কারণে দখল করতে যাবে? এটা তারা কখনোই করে না। এই কথাগুলো কিন্তু আমিও সর্বদাই বলে আসি যে বাংলাদেশ নিয়ে ভারতের হলো নীতি হলো ভিক্ষা চাই না কুত্তা সামলা, যেটা নাকি যে শামীম পাটোয়ারি বললো যে বাংলাদেশ থেকে যেন ভারতে কোনো থ্রেট না হয়। সেটা কি? সেটা হলো মৌলবাদী থ্রেট। বাংলাদেশের মুমিন মুসলমানরা যদি উগ্রপন্থী হয়ে যায়, তারপরে তারা যদি সন্ত্রাসী, তারপরে টেরোরিস্ট এগুলো যদি ভারতে ভিতরে ঢুকায়, তারা নানা রকম জঙ্গি হামলা টামলা চালায়, এইটা যাতে না হয়, বস্তুত ভারত সর্বদা এই বিষয়টাকে মাথায় রেখে চলতো। এবং এই জন্যই ভারত অনেক চাইতো যে বাংলাদেশে এমন সরকার থাকুক যাদের সাথে ভারতের খুব ভালো সুসম্পর্ক হয়, এবং বাংলাদেশের থেকে কোনোভাবেই যেন এই ধরনের টেরোরিজম জাতীয় মৌলবাদী যে সংঘাত, সন্ত্রাসী কার্যকলাপ, এইগুলো যেন কোনোভাবেই বাংলাদেশ থেকে ভারতে না হয়। এবং একই সঙ্গে ভারত এটাও সর্বদা চাইতো যে তাদের যে 7 সিস্টার্স অঞ্চল, অর্থাৎ নর্থ ইস্টার্ন যে প্রভিন্সগুলো আছে, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, তারপরে কি হিমাচল, হিমাচল না, অরুণাচল, এই অরুণাচল প্রদেশ আছে না, তো ত্রিপুরা, এই সমস্ত প্রদেশে মাঝে মাঝে তো এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়। তো ভারত চাইতো না বা ভারত কখনোই কামনা করতো না যে ওরা যেন বাংলাদেশ কর্তৃক আশ্রয় প্রশ্রয় না পায়। এইটাই, অর্থাৎ ভিক্ষা চাই না কুত্তা সামলা। কিন্তু দেখবেন যে এই প্রকৃত সত্য জিনিসটা বাংলাদেশের যে নেতারা বা পাবলিক জানে না, তাহা কিন্তু না। কিন্তু তারপরেও যেহেতু মস্তিষ্ক বিকৃত হতেই হবে, মানসিকভাবে বিকৃত হতেই হবে, যেন সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যে ভারত নাকি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চায়, ভারত নাকি বাংলাদেশকে উপনিবেশ বানাতে চায়। এবং ভারত থেকে কোনো রকম কোনো হুমকি না থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ সারাক্ষণ হুমকি দিতে থাকে, তারা গাজা তোলে, হিন্দ করবে। বস্তুত ভারত থেকে বাংলাদেশের উপরে কখনো হুমকি আসে নাই, বরং বাংলাদেশই আস্তে আস্তে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই না? 15-16 বছর শেখ হাসিনা যখন ছিল, তখন সে উপরে দেখাতো ভারতের সাথে খুবই খাতির, কিন্তু জনগণকে সে বানিয়েছিল ভয়ঙ্কর রকমভাবে ইসলামপন্থী মৌলবাদী, যারা নাকি ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করতো। খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভারতকে উপরে মিষ্টি কথা বলতো, বাট ভিতর প্রচণ্ড ঘৃণা করতো, এবং সেটা হলো ধর্মীয় কারণ। আর এই ঠিক ধর্মীয় কারণে ভারত কখনো বাংলাদেশকে তাদের দেশের সাথে আত্মীকরণ করতে চায়নি, কোনো প্রদেশ হিসাবে রাখতেও চায়নি, এই ধর্মীয় কারণে।
এবং এই ধর্মীয় কারণেই এখন বর্তমানে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে। এটা কে না জানে? ভারতের লোকজন মুশরিক, আর বাংলাদেশের মানুষ হলো মুমিন মুসলমান, একমাত্র খাঁটি সত্য ধর্মের অনুসারী, তাই না? তো তারা কি মুশরিকদের সাথে দোস্তালি করবে, ভালো সম্পর্ক রাখতে চাইবে? তারা তো বরং আরো ভারত দখল করে সে গণিমতের মাল হিসাবে ভারতের ধন সম্পদ পেলা সুন্দর সুন্দরী নারীগুলোকে ভোগ করতে চাইবে। এটাই তো ভারত বস্তুত বাংলাদেশের এই উচ্চাকাঙ্ক্ষাকে দমন করে রাখতে চায়। এটাই হলো ভারতের দোষ। আর বাংলাদেশের মানুষের বক্তব্য হলো আমরা জিহাদ করবো, আমরা গাজওয়াতুল হিন্দ করবো, ভারত তো আমাদের সাহায্য করবে ভারত দখল করার জন্য। এটাই বাংলাদেশের মানুষ কিন্তু এরকমই মনে করে যে এরা ওই ভারতে গিয়ে যা ইচ্ছে খুশি করবে, ভারত কিছুই বলতে পারবে না। তো যাই হোক, এই ভারতের বিরুদ্ধে এই সারাক্ষণ বিষোদ্গার যদি না করে বাংলাদেশের লোকজন এবং সেই সাথে রাজনীতিবিদরা, তাহলে সে ভালো দেশপ্রেমিক না। বাংলাদেশের এখন দেশপ্রেমের প্যারামিটার হলো, মানে মাপকাঠি হলো কে কত ভারতকে ঘৃণা করতে পারে এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে। কিন্তু ওই যে পরিণামের কথা চিন্তা না করেই সত্যিকার অর্থে যদি কোনো একদিন ভারত ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের ওপরে হয়তো কোনো কিছু শুরু করলো, মানে কোনো অপারেশনটা যদি কোনো শুরু করে, তো তখন বাংলাদেশের মানুষের ঝালে ঝাল নাকি আদায় ঝাল ভালো মতো বুঝবে। ওই যে ভারত কিছুই তো বলে না, কারণ ভারত তো জানে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সীমিত শক্তি, অল্প সম্পদ, অর্থাৎ এই ধরনের একটা দেশকে কী কারণে খামাকা তারা কোনো অপারেশন চালাবে। কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু গাছুল কাছে সাম্প্রতিককালে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা এবং তারপরে এমনকি বিএনপির নেতাদের কথাবার্তা, তারপর জামাত ইসলামের নেতাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে সারাক্ষণ এরা বাঘের লেজ দিয়ে তাদের কান চুলকাচ্ছে। তা যদি না হয়, তাহলে জামাতের এক নেতা আমেরিকায় কি বলে যে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলেন তো, ভারত কি বলছে যে আমি তোদের দেশে আক্রমণ করবো, অর্থাৎ আমাদের সাথে আয় যুদ্ধ কর? না, হুদাই। তারপরে সেদিন দেখলাম যে বিএনপির এক নেতা হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র নেতা, সে ওই একই কথা বলছে। আমার প্রশ্ন হলো, ভারত কি বলছে বাংলাদেশে কোনো অপারেশন চালাবে বা যুদ্ধ করবে অপারেশন সিন্দুরের মতো, যেটা নাকি করছে পাকিস্তানে? কোনো রকম কোনো প্রভোকেশন ছাড়াই এই যে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার, যুদ্ধের দামামা হুমকি দেয়, মানে বিষয়টা কি? গ্রাম দেশে একটা প্রবাদ আছে কি জানেন? সেটা হলো যে ওই যে কুকুর আছে না, ওই যে নেড়ি কুকুর আর কি, মানে ওই মাদি, ওরা তো ভীতু কাপুরুষ হয়, তাই না? ওরা কিন্তু ওই যে কোনো বাড়ি পাড় দিয়ে যদি যান আর এই বাড়ির মধ্যে যদি ওই যে নেড়ি কুত্তা থাকে, তাহলে ওরা কি করে ঘেউ 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 করে, মানে এমন একটা পরিবেশ তৈরি করে, বুঝছেন? কিন্তু আপনি যদি একটা লাঠি দিয়ে পাহাড়টা দাবর দেন, দেখবেন যে একেবারে পুরো দৌড়ে ঘরের মধ্যে ঢুকবে, বুঝছেন? এই হলো অবস্থা। তো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা সেরকম, খালি সারাক্ষণ ঘেউ ঘেউ করতেই আছে। ভারত যদি কোনো একদিন লাঠি নিয়ে তাড়া দেয়, তখন কি অবস্থা হবে সেটা দেখার অপেক্ষাতেই আছি। মানে মানসিক বিকারগ্রস্ত হয়ে যদি আপনি খামাখা একটা বড় একটা দেশের বিরুদ্ধে যদি আপনি সারাক্ষণ যুদ্ধদেহী মনোভাব আপনি দেখাতে থাকেন, আমি লড়াই করবো, তো এইভাবে করতে করতে একদিন ভারত হয়তো চিন্তা করতেই পারে, আচ্ছা ঠিক আছে, ওদের যখন এতই লড়াই করার খায় যাচ্ছে, তো যাই একটু লড়াই করে আসি, কারণ তাদের সেনাবাহিনীরও তো একটু লড়াই করার দরকার আছে না? আর বাংলাদেশের সেনাবাহিনীরও একটু লড়াই করার দরকার আছে, কারণ এরা তো দেশপ্রেমিক সেনাবাহিনী। আজ পর্যন্ত তো বাইরের কোনো শত্রুর সাথে লড়াই করে দেশ রক্ষার কোনো কাজ তারা করার সুযোগ পায় নাই। এখন দয়া করে ভারত যদি সেই সুযোগ সামনে দেয়, আমরা কৃতার্থ হবো। ঠিক আছে, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।